17 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে প্রিয় মাতৃভূমিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ প্রবাস জীবনে থাকায় ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হয়নি। এবার প্রথমবার সরাসরি অংশ নিতে যাচ্ছেন জাতীয় নির্বাচনে। তাই ভোটার হতে শনিবার নির্বাচন কমিশনে যাবেন তারেক রহমান। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বগুড়া 6 আসন থেকে লড়বেন তিনি। ঘটনাবহুল অন-11-এর সময় কারামুক্ত হয়ে 2008 সালের 11 সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছিলেন তারেক রহমান। ওই সময়ই বাংলাদেশে প্রথম ছবিযুক্ত ভোটার তালিকা হয়। বিদেশে থাকায় তখন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি তারেক রহমান। এরপর আওয়ামী লীগের দীর্ঘ শাসনকালে ফিরতে পারেননি দেশে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে তারেক রহমানের ভোটার বা প্রার্থী হওয়ার বিষয়ে নানা জল্পনা চলছিল। সব শঙ্কা উড়িয়ে দেশে ফেরেন 25শে ডিসেম্বর। শনিবার জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করবেন এবং নির্বাচন কমিশনে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির আবেদন করবেন তারেক রহমান। ইসি আবেদন অনুমোদন করলে তিনি বাংলাদেশের নাগরিক ও ভোটার হিসেবে পূর্ণ অধিকার ফিরে পাবেন। এরপর নির্বাচনে প্রার্থী হতে আর কোনো বাধা থাকবে না। ভোটার তালিকা আইনে বলা আছে, ইসি যে কোনো সময় ভোটার হওয়ার যোগ্য যে কোনো ব্যক্তির নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারে। তবে তারেক রহমান কোন এলাকায় ভোটার হবেন তা এখনো জানানো হয়নি। আমরা কোনো কিছুই আশঙ্কা হিসাবে দেখতে চাই না। আমরা প্র্যাকটিক্যালি আমাদের যে বিদ্যমান আইন আছে সেই বিদ্যমান আইনের ভিতর থেকে সব ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কমিশন বলছে তারেক রহমানের ভোটার হতে কোনো বাধা নেই। কোনো জটিলতা নাই তো। আবেদন করলে পরে নির্বাচন কমিশন সেটি ব্যবস্থা নেবে। তিনি আরো জানান, তারেক রহমান ভোটার হতে আসলে সব নিরাপত্তা নিশ্চিত করবে নির্বাচন কমিশন। অনুষ্ঠান বিজয় দিবস। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। রাজনৈতিক প্রতিহিংসার শিকার তারেক রহমান লন্ডনে বসে দেশের গণতন্ত্র রক্ষার লড়াইয়ে চালিয়ে গেছেন। আওয়ামী লীগ সরকারের নানা ষড়যন্ত্র আর প্রতিকূলতার পরও তার ওপরই আস্থা রেখেছিলেন বিএনপির নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে তিনি হয়ে ওঠেন দলটির কাণ্ডারি। বিশ্লেষকরা মনে করেন, তাকে দেশে বসে স্বাধীনভাবে রাজনীতি করতে দিলে 24-এর সংকট তৈরি হতো না, ব্যাহত হতো না গণতান্ত্রিক অগ্রযাত্রা। তারেক রহমানের 17 বছরের বেশি প্রবাস জীবন শুধু তার জীবনের স্বর্ণালী দিনগুলোই কেড়ে নেয়নি, বরং দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারও ক্ষুণ্ণ করেছে। 2007 সালের 7 মার্চ ক্যান্টনমেন্টের মইনুল রোডের বাসা থেকে গ্রেফতার হন তারেক রহমান। আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে করা হয় নির্মম নির্যাতন। এর প্রায় 15 মাস পর 2008 সালের 3রা সেপ্টেম্বর সব মামলায় জামিন পান তারেক রহমান। 11 সেপ্টেম্বর উন্নত চিকিৎসার নামে লন্ডনে যেতে বাধ্য করা হয় তাকে। শুরু হয় অন্তহীন প্রবাস জীবন। বিশ্লেষকরা মনে করেন, প্রবাসে বসেও তারেক রহমানের ধ্যান জ্ঞান ছিল বাংলাদেশ। তার যে রাজনৈতিক প্রজ্ঞা, একটা কঠিন সময়ের মধ্য দিয়ে তিনি যে অভিজ্ঞতা অর্জন করেছেন, লন্ডনে বসেও একটা চরম বৈরী পরিবেশের মধ্যে তিনি তার রাজনৈতিক দলের ঐক্যটা তিনি বজায় রাখতে সক্ষম হয়েছিলেন। 2009 সালের 8 ডিসেম্বর কাউন্সিলে বিএনপির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। পরে আওয়ামী লীগ সরকারের একের পর এক মামলা আর রাজনৈতিক প্রতিহিংসায় দেশে ফেরার পথ হয় অনিশ্চিত। অসুস্থ মাকে দেখতে পারেন না, নিজের অসুস্থ ভাই আরেক দেশে মৃত্যুবরণ করলো, তাকে দেখতে পারেন না, যার ভাইয়ের জানাজায় আসতে পারেন না। তার ব্যক্তির জীবনের জন্য খুব পীড়াদায়ক ছিল। এই সব কিছুর মধ্যে দিয়ে তার যে স্বাভাবিক জীবনযাপন, এটা যেমন ব্যাহত হয়েছে, দেশের প্রতি তার ফ্যামিলির যে কন্ট্রিবিউশন এবং তার বাবা মায়ের যে কন্ট্রিবিউশন, এ সত্ত্বেও তাদেরকে প্রবাস জীবন থাকা, এটা তাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনকে হ্যাম্পার করেছে। 17 বছর 3.5 মাসের প্রবাস জীবনে তিনি দূর থেকে দেখেন তার দল ও পরিবারের ওপর সরকারের সীমাহীন নির্যাতন। ঘর ছাড়া মায়ের পাশে যেমন দাঁড়াতে পারেননি, তেমনি 2015 সালের 24শে জানুয়ারি একমাত্র ভাইয়ের জানাজায়ও তাকে আসতে দেয়নি সরকার। বন্ধ করে দেয়া হয় গণমাধ্যমে তার বক্তব্য প্রচার।
নির্যাতন আর অমানবিকতার পরও হার মানেননি তিনি। সুদূর লন্ডনে বসেই চালিয়ে গেছেন গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। সহযোদ্ধারা বলছেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে তিনিই ছিলেন বাতিঘর। বিএনপি হচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের টর্চ বেয়ারার। জিয়াউর রহমান সাহেব শুরু করেছেন, বেগম খালেদা জিয়া সেই টর্চ বেয়ার করছে, তারেক রহমান সাহেব এখনও সেই টর্চটা বেয়ার করতেছে। যেখানে দল ভেঙে ফেলছে, যেখানে ৬০-৭০ লক্ষ নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা, গুম খুম, হাজার হাজার নেতা কর্মী শিকার, এর মধ্যে দলকে অটুট রেখে উনি আজকে এখানে দলকে নিয়ে এসছেন। এটা তো এর থেকে বড় সফলতা একটা নেতার জন্য আর কিছু হতে পারে না। ২০১৮ সালে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে গণতন্ত্রের লড়াইয়ের পাশাপাশি ছক কষে গেছেন দেশের অর্থনৈতিক মুক্তিরও। চ্যালেঞ্জ তার সামনে আছে, কিন্তু এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য কর্মপরিকল্পনাও তার হাতে আছে। এখন সেই কর্মপরিকল্পনাগুলো তিনি কিভাবে বাস্তবায়ন করতে পারবেন সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। জুলাই আন্দোলনের শেষ দিকে সবাই যখন সরকারের নিপীড়নে স্থিমিত হয়ে পড়ে, তখনও ৮,০০০ কিলোমিটার দূরে বসে ডিজিটাল মাধ্যমে যুক্ত থেকে আন্দোলন চাঙ্গা রাখেন তিনি। ফ্যাসিবাদের পতন হলে ৭ই জানুয়ারি ২০২৫ উন্নত চিকিৎসার জন্য আবারও লন্ডন যান বেগম খালেদা জিয়া। সেখানেই দীর্ঘদিন পর দেখা হয় মাতা পুত্রের। এরই মধ্যে বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ কাণ্ডারি হয়ে ওঠেন তিনি। ১৩ই জুন লন্ডনে তারেক রহমানের সঙ্গে একান্তে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এরপরও নানা শঙ্কা ছিল তার দেশে ফেরা নিয়ে। ৪২ বছরের সম্ভাবনাময় নেতা তারেক রহমান এখন ৬০ বছরে পরিণত রাজনীতিক, যার হাতে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে আপামর জনতা। মুস্তাফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। পৌষের শুরু থেকেই ঠাকুরগাঁওয়ে তীব্র শীত জেগে বসেছে। ঘন কুয়াশা, হিমেল বাতাস আর সূর্যের দেখা না মেলায় জনজীবন বিপর্যস্ত। তাপমাত্রা নেমেছে 10.5 ডিগ্রি সেলসিয়াসে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নবীন হাসান। নবীন, আমরা যেমনটা দর্শকদের জানাচ্ছিলাম যে ঠাকুরগাঁওয়ে তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে 10.5 ডিগ্রি সেলসিয়াসে। তো এই অবস্থায় জনজীবনের শীতের প্রভাব কেমন দেখছেন এবং গ্রামে যারা অসহায় দুস্থরা রয়েছেন তাদের কোনো সাহায্য সহযোগিতা করা হয়েছে কিনা জানাবেন। সাহায্য সহযোগিতার কথা যদি বলি, আমরা লক্ষ্য করি যে বরাবরই কিন্তু এই জেলার মানুষ, ছিন্নভূমি মানুষরা খুবই কষ্ট পায় এই শীতে। এবছর তার ব্যতিক্রম নয়। তবে অন্যান্য বছরের তুলনায় এই বছর এই শীত বস্ত্র বিতরণের কার্যক্রম আমরা কিছুটা ধীর গতি লক্ষ্য করছি, খুব একটা চোখে পড়ছে না। সাধারণ মানুষ বলছে অন্যান্য বছর সরকারি এবং বেসরকারিভাবে বিপুল মানুষ কিন্তু তাদের পাশে এসে দাঁড়াতো, এবছর সেটি কিছুটা কম বলে তারা দাবি করছে। আপনি জানেন যে উত্তরে এই জেলা বরাবরই অবহেলিত। এই জেলার মানুষ শীত এলেই কিন্তু তাদের দুর্ভোগ বেড়ে যায়, কষ্ট বেড়ে যায়। এই জেলার মানুষের জন্য কিন্তু শীত কোনো উপভোগের বিষয় নয়, বরং এই জেলার মানুষের জন্য এই শীত নিয়ে আসে দুর্ভোগের। প্রতি বছরই এই শীত এলে কিন্তু তারা অনেক কষ্ট পায়। এবং আজকে যে চিত্র আমরা দেখছি, আজকে ঠাকুরগাঁও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.5 ডিগ্রি সেলসিয়াস। গত কয়েকদিন ধরেই ঘন কুয়াশায় ঢাকা পড়ছে পুরো জেলা, এবং এই কুয়াশা কিন্তু অনেক বেলা পর্যন্ত থাকছে এবং এই কারণেই সূর্য উঠছে দেরি করে। সূর্য উঠলেও কিন্তু সূর্যের যে তীব্রতা সেটি কিন্তু ছড়াতে পারছে না। এই কারণে কিন্তু মানুষ খুবই কষ্ট পাচ্ছে। এই উত্তরের হিমেল হাওয়ায় কিন্তু বলা যায় যে কাবু হয়ে পড়েছে এই জেলার মানুষ। সব মিলিয়ে এই ছিল আমার কাছে ঠাকুরগাঁও থেকে শীতের সর্বশেষ। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে মাকে দেখে রাতে গুলশানের 196 নম্বর বাসায় ওঠেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে বাবার কবর জিয়ারত শেষে যাবেন জাতীয় স্মৃতিসৌধে। আজ জুমার নামাজের পর প্রথমে রাজধানীর শেরে বাংলা নগরে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তারেক রহমান। সেখান থেকে যাবেন সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে গুলশানের 196 নম্বর বাড়িতে ওঠেন তারেক রহমান। এই বাড়ির পাশেই বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজা। এর আগে সন্ধ্যা 7:30টার দিকে মাকে দেখে এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের উদ্দেশ্যে রওনা হন তারেক রহমান। 17 বছর লন্ডনের নির্বাসিত থাকার পর বৃহস্পতিবার মাতৃভূমিতে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ঢাকার 300 ফিটে দেয়া হয় রাজস্বিক সংবর্ধনা। শাহজালাল বিমানবন্দর থেকে 300 ফিটের পথে পথে নামে নেতাকর্মী সমর্থকদের ঢল। প্রিয় নেতা দেশে ফেরায় উচ্ছ্বসিত সবাই। এ নিয়ে জানাতে গুলশান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ।
হাসিব, দেশে ফেরার দ্বিতীয় দিনে তারেক রহমানের কর্মসূচি সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। আপনি বলছিলেন যেমনটি আসলে যদি কর্মসূচির কথা বলি, দ্বিতীয় দিনের আজকের যে কর্মসূচিটি রাখা হয়েছে তাতে মূলত আজ তিনি দুপুরে জুমার নামাজ পড়বেন, পরবর্তীতে তিনি যাবেন তার বাবার কবর জিয়ারত করতেন শেরেবাংলা নগর। এরপরে কিন্তু তিনি যাবেন মহান মুক্তিযুদ্ধের যারা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতি স্মরণে কিন্তু জাতীয় স্মৃতিসৌধ সাভারে তিনি যাবেন এবং এই কর্মসূচিটি কিন্তু আজ দ্বিতীয় দিনে তাকে জানানো হয়েছে এবং এই মুহূর্তে আমরা অবস্থান করছি তার বাসভবনের সামনে। তবে যদি বলি একটু, গতকাল কিন্তু তাকে রাজস্বিক সংবর্ধনা দিয়ে কয়েক লক্ষাধিক নেতাকর্মী সারা দেশ থেকে ছুটে এসেছিলেন রাজধানীতে এবং ৩০০ ফিটে। সেখানে তিনি প্রায় ১৭ বছর নির্বাসিত জীবন শেষ করে বাংলাদেশে আসেন গতকাল। আসার পরবর্তীতে এয়ারপোর্ট থেকে নেমেই কিন্তু তিনি চলে যান ৩০০ ফিট। সেই ৩০০ ফিটে থেকে তিনি তার জাতির উদ্দেশ্যে, দেশের নেতাকর্মীদের উদ্দেশ্যে, মানুষের উদ্দেশ্যে তিনি ভাষণ দেন এবং এর পরবর্তীতে তিনি তার মাকে দেখতে যান এভারকেয়ার হাসপাতালে। পরবর্তীতে হাসপাতাল থেকে তিনি চলে আসেন তার জন্য যে বাসভবনটি প্রস্তুত করে রাখা হয়েছিল গুলশানের ১৯৬ নম্বর বাসা, সেই বাসভবনে। এবং এর পরবর্তীতে দ্বিতীয় দিনের কর্মসূচি হিসেবে কিন্তু আসলে তাকে আজ তিনি যাবেন জুমার নামাজের পরবর্তীতে নামাজ পড়বেন গুলশানেই, বিশেষ সূত্রে জানতে পেরেছি। পরবর্তীতে নামাজ শেষ করে তিনি যাবেন শেরেবাংলা নগর, সেখানে তার বাবার কবর জিয়ারত করবেন এবং এর পরবর্তীতে তিনি শহীদদের স্মরণে চলে যাবেন সাভার জাতীয় স্মৃতিসৌধে। তবে আজ দ্বিতীয় দিনের কর্মসূচি হিসেবে এতটুকুই আমাদের কাছে তথ্য রয়েছে। তবে যদি আরও কোনো কর্মসূচি যুক্ত হয় সেটি অবশ্যই সঞ্জিদা আপনার মাধ্যমে জানিয়ে দিয়ে যায়। হাসিব, ধন্যবাদ আপনাকে। জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের ২০ শহীদদের শ্রদ্ধা জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে কোনো ধরনের বাড়তি আনুষ্ঠানিকতা না থাকলেও তার আগমনকে কেন্দ্র করে সম্ভাব্য অতিরিক্ত জনসমাগম ও নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় জাতীয় স্মৃতিসৌধ এলাকায় প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানান, পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তার স্বার্থে সকাল ১০টার পর থেকে জাতীয় স্মৃতিসৌধে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সীমিত করার কথা রয়েছে। জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ। শফি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন ঘিরে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় কেমন প্রস্তুতি দেখছেন জানাবেন। সঞ্জয়দা, প্রথমেই বলে রাখি যে এই যে আজকে তারেক রহমান আসবেন এখানে একটি রাজনৈতিক দলের প্রধান হিসাবে, তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি আসছেন এখানে, সেই লক্ষ্যে কিন্তু এখানে নিরাপত্তার বিষয়টিকে আসলে খুব বেশি জোরদার দেওয়া হয়েছে। যদিও গতকালকে আমরা ঢাকা জেলা পুলিশ সুপারের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে আজকে সরকারি কোনো ধরনের নির্দেশনা বা আনুষ্ঠানিকতা না থাকলেও যেহেতু একটি দলের প্রধান আসবেন এবং তারেক রহমানকে ঘিরে এই অঞ্চলে অত্যাধিক জনসমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে, তো সেই দিকটি মাথায় রেখে তারা সব ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা এবং সড়কে যান চলাচল সব কিছুই কিন্তু আসলে তারা কিছুটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবেন বলে জানিয়েছিলেন। এছাড়া যেহেতু এখানে স্বাভাবিক দিনের মতোই জাতীয় স্মৃতিসৌধ এই শীতকালীন যে সময়সূচি 10টা থেকে মাগরিব পর্যন্ত, মানে সূর্যাস্ত পর্যন্ত খোলা থাকে, তো সেই সময়টুকুতে সাধারণ জনগণও যেহেতু প্রবেশ করবে, সেই বিষয়টি মাথায় রেখেও যেন এই দলীয় নেতাকর্মী যারা আসবেন তারেক রহমানের সাথে বা তাকে দেখতে, এছাড়া স্থানীয় যারা নেতাকর্মী রয়েছেন সাভার, আশুলিয়া, এই ধামরাই, এই অঞ্চলগুলো থেকেও বেশ কিছু নেতাকর্মী আসার একটি সম্ভাবনা রয়েছে। তো সব দিক বিবেচনা করেই কিন্তু যেন জনসমাগমে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় এবং নিরাপত্তা যেন বজায় রাখে, সেই দিকটি মাথায় রেখে পুলিশ প্রশাসন কিন্তু যথেষ্ট ব্যবস্থা নিয়েছে। সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি যে স্মৃতিসৌধের ভিতরের চত্বরে বেশ কিছু পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছে, এছাড়া আনসার সহ অন্যান্য গোয়েন্দা সংস্থার লোকজনও এখানে কাজ করছেন। তো সব মিলিয়ে যদি বলি যে অন্য কোনো আনুষ্ঠানিকতা না থাকলেও যেহেতু তারেক রহমান আসছেন এবং তাকে দেখার জন্য যথেষ্ট পরিমাণ জনসমাবেত হবে, সব দিক মাথায় রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সঞ্জয়দা। শফি, ধন্যবাদ আপনাকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন গণতান্ত্রিক লড়াইয়ের ইতিবাচক প্রতিফলন। কেউ বলছেন তিনি দেশে ফেরায় রাজনৈতিক শূন্যতা পূরণ হবে।
দলীয় নেতাকর্মীদের মধ্যেও উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তবে সাধারণ মানুষ কি ভাবছে এ বিষয়ে জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মীর কাদের। মীর, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কি বলছেন সাধারণ মানুষ, তাদের প্রত্যাশা কি জানাবেন? সেটা তারেক রহমান কি বলছেন সেটা তারা শুনছিলেন এবং তারা বলছিলেন যে দেশে যে ধরনের পরিস্থিতি চলছে সেই পরিস্থিতি উত্তরণের জন্য তারেক রহমানের ফেরাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা একটু কথা বলবো কয়েকজনের সাথে। আপনি একটু বলবেন যে তারেক রহমানের দেশে ফিরছে এখন কি প্রত্যাশা করছেন? বাংলাদেশের অভিভাবক, আপনি একটু বলবেন যে তারেক রহমান যে দেশে ফিরছে এখন কি প্রত্যাশা করছেন? প্রিয় বাংলাদেশের অভিভাবক, প্রিয় বাংলাদেশের নেতা, গণতন্ত্র পুনরায় ফিরে দেওয়ার অধিকারের নেতা তারেক রহমান কাছে আমরা প্রত্যাশা করি আমাদেরকে অবশ্যই তার 31 দফা পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি আমরা আরেকটা দফার তাকে অনুরোধ জানাই, হাদি হত্যার বিচারটা নিশ্চিত করতে হবে। এটাও 31 দফার পরে 32 দফা তাকে প্রচলন করতে হবে। এবং আমরা চাই ভোটের অধিকার ফিরে পেতে চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, আমরা নারীদের অধিকার চাই। পাশাপাশি বাংলাদেশ একটি উন্নতি রাষ্ট্র হিসাবে আমাদের বহির্বিশ্বের কাছে পরিচিত হবে। এর জন্য তারেক রহমানের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি তারেক রহমান বাংলাদেশকে একটি শক্তিশালী নতুন রাষ্ট্র হিসেবে উপহার দেবে। সবার আগে বাংলাদেশ, এটা তারেক রহমানের উক্তি। আমরা মনে করি, আমরা একটু আপনার সাথে বলবো, আপনি আসলে কি প্রত্যাশা করেন? আমি অ্যাকচুয়ালি প্রত্যাশা করি যে তারেক রহমান আসে, আপনার দুর্নীতিমুক্ত বাংলাদেশ, অর্থনীতির যে ভঙ্গুর অবস্থা, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ এবং সামনে যে ভোট হতে যাচ্ছে সেটার জন্য প্রত্যেকেই তার লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় এবং স্বচ্ছতার মাধ্যমে ভোট প্রয়োগ করে, এটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ। তো জনসাধারণ যেটি বলছিল যে তারা আসলে চান যে একটি স্বনির্ভর একটি সুষ্ঠু বাংলাদেশ যেন তারেক রহমান এই দেশবাসীকে উপহার দেন, এটি তাদের প্রত্যাশা। মীর, ধন্যবাদ আপনাকে। পৌষের শুরু থেকেই কুড়িগ্রামে জেঁকে বসেছে তীব্র শীত। আবহাওয়ার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন। জনজীবনে শীতের প্রভাব কেমন দেখছেন জানাবেন? এসেছে আমরা দেখেছি যে আসলে দিনে দিনে তাপমাত্রা কিন্তু পারদ অনেকটা নেমে এসেছে, যেটি আমরা এক সপ্তাহ আগে যেটি দেখেছিলাম 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস ছিল সেটি 11-এর ঘরে নেমে এসেছে। এটি আবহাওয়া পর্যবেক্ষণ যেটি জানাচ্ছিল যে এটি আরো কমে যেতে পারে, সেটি 10 বা 10-এর কিছু কমে নেমে আসতে পারে। তবে এই মুহূর্তে যেটি হয়েছে যে আসলে শীতের যে প্রকোপ সেটি যেমন বেড়েছে, পাশাপাশি বাতাসের যে আর্দ্রতা সেটিও অনেকটা বেড়েছে। এখন বেশ বেলা 9টা পার হয়ে গেছে। এ পর্যন্ত দেখেছি যে এই যে বাজার ঘাট বা রাস্তায় অনেকাংশে মানুষজনের উপস্থিতি কমেছে। বিশেষ করে ছোট ছোট ব্যবসায়ী যারা রয়েছে তারা আমরা দেখেছি এটি রয়েছে সদর উপজেলার আমিনবাজার এলাকা। এখানে দেখেছি যে ছোট ব্যবসায়ীরা তারা ব্যবসা খুলে বসে থাকলেও আসলে গ্রাহকের স্বল্পতায় তারা ভুগছে, তারা জানাচ্ছিল। এছাড়া রিক্সা পুলার যারা রয়েছে যারা তাদের যাত্রী কম পাচ্ছে, এরকম নানা প্রতিকূল পরিবেশ নিয়েই কিন্তু দেখেছি বিভিন্ন শ্রেণীর মানুষজন তারা রয়েছে। আমরা জানবো কিছু মানুষ রয়েছে এখানে যারা জড়ো হয়ে রয়েছে। আপনারা এই মুহূর্তে এই শীতে কিভাবে ব্যবসা বা কি করতেছিলেন আপনি? ঠান্ডার মধ্যে তো মনে করুন মানুষ বাড়ায় না, ঠান্ডার মধ্যে ব্যবসায় কিভাবে চলবে? মানুষ না বাড়াইলে ব্যবসা বাণিজ্য সবই তো নর্মাল হয়ে যায়। এই জি, আসলে ছিন্নমূল কিছু মানুষেরও কষ্ট আমরা দেখেছি। আপনি একজন সচেতন মানুষ, আপনি এই মানুষদের সহায়তায় আসলে প্রশাসন বা অন্য কোনো সাহায্য সংস্থার সহায়তা আপনারা দেখেছেন বলে মনে করেন? আমরা বরাবরই উত্তরের জেলা কুড়িগ্রাম কনকনে শীতে আমরা এটাতে প্রচুর কষ্ট ভোগ করি, কিন্তু এখন পর্যন্ত চোখে পড়ার মতো তেমন কোনো কিছু সাড়া আমরা দেখি নাই। যদিও সারাদিন সূর্য দেখা যাচ্ছে না এবং সাধারণ মানুষ যেটা বলছিলেন যে খেটে খাওয়া মানুষ, এখন পর্যন্ত কেউ দোকান খুলতে পারেনি। জি, আমরা আসলে সবকিছুই প্রতিকূল পরিবেশের মধ্যেও মানুষজন তাদের যে চেষ্টাটা তারা করে যাচ্ছে। তো শীতের যে প্রকোপ সেটি আসলে নিবারণের যে সাহায্যের যে প্রয়োজন তেমনটাও জানাচ্ছিলেন খেটে খাওয়া মানুষ। পাশাপাশি শীত নিবারণে তাদের যে প্রতিকূল পরিবেশটিকে রেখেই তারা ব্যবসা বাণিজ্য বা রিক্সা পুলার বা দিনমজুর শ্রেণীর মানুষের চলার পথ থেকেও তারা জানাচ্ছিলেন। তো সঞ্জয় ছিল কুড়িগ্রামের শীতের সর্বশেষ পরিস্থিতি। তুহিন, ধন্যবাদ আপনাকে। ফেনী 250 শয্যা জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী অন্য রোগীদের একই ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে আতঙ্কে রয়েছেন অনেকে।
অন্যদিকে চিকিৎসক ও নার্সের ঘাটতির পাশাপাশি জনবল ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকটে কাঙ্ক্ষিত সেবা মিলছে না হাসপাতালে। স্বাস্থ্যসেবার মান নিয়ে অভিযোগের অন্ত নেই ফেনী 250 শয্যা জেনারেল হাসপাতালের বিরুদ্ধে। রোগীর বেড ও ফ্লোরের পাশে ময়লা আবর্জনা স্তূপ, বাথরুমগুলোর অবস্থাও ভয়াবহ। এমন অব্যবস্থাপনার মধ্য দিয়ে চিকিৎসা নিতে আসা রোগীরা সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পারবে কিনা সেই শঙ্কায় রয়েছে রোগী ও রোগীর স্বজনরা। পরিবেশ এদিকে তো মোটামুটি ভালো আছে, ওইদিকের বাথরুমগুলোতে অবস্থা আরো জঘন্য হয়ে গেছে। এখানে যে অবস্থা আনছি এই অবস্থাকে এভাবে রাখা যায়? রুমটা দিয়ে পরিষ্কার দেখছেন আপনি? কোনো রুম না, আমরা নিজে পরিষ্কার করি। 250 শয্যার হাসপাতালটি পরিচালিত হচ্ছে 150 শয্যার জনবল দিয়ে। প্রতিদিন বহির্বিভাগে প্রায় 1200 রোগী এবং ওয়ার্ডে ভর্তি প্রায় 6 শতাধিক রোগীর চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। অনেক বিভাগে নেই বিশেষজ্ঞ চিকিৎসক। 198টি সেবিকা পদের মধ্যে 68টি পদ শূন্য। অন্যান্য জনবল সহ চতুর্থ শ্রেণীর জনবলের ঘাটতি রয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত ফেনীতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 772 জন। চলতি মাসে জেলায় মোট আক্রান্তের শিকার 19 জন। নভেম্বর মাসে ডেঙ্গু শনাক্ত হয়েছে 255 জনের। একটা রুগী আসলে ওই রুগীটাতে 6 তলায় উড়ে আনবো ওই ধরনের। আর যদি রুগী আনতে হয় 500 টাকা করে দিলে এরপরে এরা 6 তলায় উড়ে আনে। এখানে কিছু নাস্তাই নাই, দুপুর খানা তো নাই। ডাক্তার, নার্স, কর্মচারী সহ যথেষ্ট পরিমাণ জনবল সংকট রয়েছে। বর্তমান জনবলটা আমাদের হলো যে মোট এখনো পর্যন্ত 11টা পোস্ট খালি আছে। আমাদের নার্সের টোটাল 198টা পোস্ট। এই পোস্টের এগেনস্টে এখনো পর্যন্ত 68 জন হলেও নার্সের হলো পোস্ট খালি আছে। আমরা আবর্তন পুলিশের যোগাযোগ করছি, ওনারা নিয়োগ প্রাপ্তির সাপেক্ষে অবশ্যই আমাদেরকে জনবল সরবরাহ করবে বলে নিশ্চিত করেন। রোগী ও স্বজনদের স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা ও সমস্যা সমাধানে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনটাই প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক। বেহাল ঝালকাঠি শহরের খেয়াঘাটগুলো প্রতিদিন ঝুঁকি নিয়ে নদী পার হচ্ছেন শত শত মানুষ। অভিযোগ উঠেছে সংস্কারের উদ্যোগ নিচ্ছে না পৌরসভা, অথচ ইজারা দিয়ে এসব খেয়া থেকে বছরে প্রায় 25 লাখ টাকা আয় হচ্ছে। শিগগিরই খেয়াঘাট সংস্কারের উদ্যোগ নেওয়া হবে আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ। পুরান কলেজ, পৌরসভা ও লঞ্চঘাট, বড়বাড়ি খেয়াঘাট, এগুলো ঝালকাঠি শহরের গুরুত্বপূর্ণ খেয়াঘাট। ঘাটগুলো দিয়ে প্রতিদিন শত শত মানুষ সুগন্ধা নদী পারাপার হন। তবে এসব খেয়াঘাটে নেই যাত্রী ছাউনি বা পাকা ঘাট, তাই দুর্ঘটনার যাত্রীদের পা ভাঙার ঘটনাও ঘটছে নিয়মিত। চালকরা বাঁশ কাঠ দিয়ে নিজেরাই অস্থায়ী ঘাট বানিয়ে চলছেন। দীর্ঘদিন সংস্কার না হয় ঝুঁকি নিয়েই এসব ঘাট ব্যবহার করছেন যাত্রীরা। আমাকে পৌরসভার ইজারা নেই, ঘাট নাই, আমাকে গাড়ির উপরে খুব দেখতে পারি না, সমস্যা হয়। ডেলি 2000 থেকে 3000 লোক আপডাউন হয়, পারাপার হয়। এখন এখানে একটা ছাউনির ঘর লাগে, তারপরে সিঁড়িটা ভালো লাগে, নাহলে মানুষ অনেক নদীতে পড়ে যায়। বাচ্চারা স্কুল থেকে আসে যায়, তাদের সমস্যা হয়। আমাকে প্যাসেঞ্জারের এই ঘাটটা দিয়ে উঠতে বহুত কষ্ট হয়। ঘাটটা পৌরসভার দ্বারা দাবি এই ঘাটটা তাড়াতাড়ি করিয়ে দেওয়া হয় আমাকে। অনুপযোগী খেয়াঘাটগুলোর দ্রুত টেন্ডার করে সংস্কার কাজ শুরুর কথা জানান পৌর প্রশাসক। প্রধান যে খেয়াঘাটগুলো আছে সেগুলোর উন্নয়নের জন্য কাজ শুরু করেছি। পুরাতন কলেজ খেয়াঘাট, সেটার আমরা পাইলিং সহ ঘাটলা এবার আমরা নিয়েছি, 2-1 দিনের ভিতরে হয়তো কাজ শুরু হবে। পৌরসভা যে খেয়াঘাট আছে এটার ইতিমধ্যেই আমরা ওখানে একটা নতুন ঘাটলা, স্টিলের ফ্রেমের একটা ঘাটলা তৈরি করেছি এবং ওখানে একটা অস্থায়ী যাত্রী ছাউনির আমরা ব্যবস্থা করছি। এর বাইরে আমাদের অতুলমাঝি খেয়াঘাট এবং লঞ্চঘাট যে খেয়াঘাট আছে, এই দুটো আমরা সিটিসিআরপি প্রকল্পের অধীনে 2টা প্রস্তাবনা পাঠিয়েছি। ওটা অনুমোদন হয়ে আসলেই আমরা ওখানে নতুন করে ঘাটলা, যাত্রী ছাউনি এবং একটা পাবলিক টয়লেট আমরা নির্মাণ করতে পারবো। ঝালকাঠি পৌরসভায় মোট 7টি খেয়াঘাট রয়েছে, যেগুলো থেকে ইজারার মাধ্যমে বছরে আয় হয় 24,89,594 টাকা। ডিবিসি নিউজ ডেস্ক। 8 কিলোমিটারে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড 2 থেকে উন্নীত হয়েছে 6 লেনে। 438 কোটি টাকার এই সড়কটি ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের আদলে তৈরি করা হয়েছে। সড়ক প্রশস্ত হলেও হারিয়ে গেছে সড়কের 2 পাশে থাকা ছায়াদায়ী গাছ। ছায়া দেয়া গাছগুলো কেটে লাগানো হয়েছে সৌন্দর্যবর্ধক গাছ, জানিয়ে ক্ষুব্ধ অনেকে। মানুষ চায় সড়ক মহাসড়কে ছায়াদায়ী বড় গাছ। মানুষকে ছায়া দেওয়ার পাশাপাশি পাখি থেকে শুরু করে ছোট ছোট প্রাণ পতঙ্গ যেন আশ্রয় নিতে পারে এসব গাছে। কিন্তু সড়ক ও জনপথ বিভাগ সড়ক মহাসড়কে বড় গাছ রাখার পক্ষে না, তাই ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের লেন বিভাজকে লাগানো হয়েছে সৌন্দর্যবর্ধক গুল্ম জাতীয় গাছ।
এই গাছগুলো লম্বা হবে না, আর পাওয়া যাবে না ছায়া। পাখির বাসা, কীটপতঙ্গ বা মৌমাছির আবাস হয় না এই গাছে। এ নিয়ে ক্ষোভ রয়েছে স্থানীয়দের। রাস্তার দুই সাইডে যে গাছগুলো আছে বড় বড়, এগুলো তো কেটে ফেলছে, এগুলো তো আর নাই। বড় বড় সব গাছগুলো ছিল, তো যাতায়াতে মানুষ একটা ছায়া পেত। এই যে আমি এখন দাঁড়াইছি, পুরো রোডটা পড়তেছে। শুধুমাত্র সৌন্দর্য বর্ধনের গাছ না লাগিয়ে এমন গাছ লাগানো উচিত যা প্রকৃতি ও মানুষের কাজে আসবে। আমরা যদি বড় গাছগুলোকে না কেটে রাস্তাগুলোকে সম্প্রসারণ করতে পারতাম, প্রকৃতির একটা বড় অংশ হারাতামও না। যখন রাস্তা তৈরি করা হয় সেটা কি গাছ লাগানোর জন্য, ছায়া প্রদায়ী গাছ লাগানোর জন্য উপযুক্ত করে সেই জায়গাগুলো রাখা হয়েছে। শুধুমাত্র এক ধারায় একটা গাছ লাগা গেলাম, ব্যাপারটা এরকম না, অনেক রকমের গাছের সমন্বয় করতে হবে। তবে সড়ক ও জনপথ বিভাগ মনে করে সড়কের মাঝ বরাবর বড় গাছ থাকলে তার শেকড় রাস্তার ক্ষতি করে। একই সঙ্গে ঝড় বৃষ্টিতে গাছের ডাল ভেঙে ঘটতে পারে দুর্ঘটনা। নীতিমালা অনুসরণ করে লিংক রোডের এই সৌন্দর্যবর্ধক গাছ লাগানো হয়েছে বলে দাবি সওজের। একটি আরবোরিকালচার উইং আছে, তারাই আমাদেরকে পরামর্শ দিয়ে থাকে যে কোথায় কি ধরনের গাছ লাগানো যাবে। ডিভাইডারে কখনো বড় গাছ লাগাতে দেখবেন, গাছের ডালাপালা ভেঙে পড়ে বা এটা নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করে। সড়ক ও মানুষের জন্য গাছও পরিবেশ রক্ষা হয়, আর মানুষ আর পাখিদের কাজে লাগে। সড়কের দুপাশে আর বিভাজকে এমন গাছ লাগানোর দাবি সবার। সাবিত আল হাসান, ডিবিসি নিউজ, নারায়ণগঞ্জ। পঞ্চগড়ের দেবীগঞ্জের ভাওলাগঞ্জ দারুসালাম নেসারিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আজিবুর রহমানের বিরুদ্ধে উঠেছে বিস্তর অনিয়ম জালিয়াতির অভিযোগ। ছেলেকে করেছেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি। রয়েছে এমপিও ভুক্তিতে জালিয়াতির অভিযোগ। অনিয়ম করেছেন শিক্ষক ও কর্মচারী নিয়োগে। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাওলাগঞ্জ দারুসালাম নেসারিয়া আলিম মাদ্রাসা প্রতিষ্ঠানটি 1968 সালে প্রতিষ্ঠিত হয়ে দাখিল শ্রেণী পর্যন্ত পাঠদান শুরু হয়। পরে 1996 সালে প্রতিষ্ঠানটি আলিম শ্রেণীতে উন্নীত হয়। এই প্রতিষ্ঠানে 1990 সালে সুপার ও 1996 সালে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পান মাওলানা আজিবুর রহমান। এরপরই শুরু হয় অনিয়ম আর দুর্নীতি। গত জুলাই মাসে 10 জন শিক্ষক ও নানা অনিয়ম করে 5 জন কর্মচারী নিয়োগ দেওয়া হয় প্রতিষ্ঠানটিতে। এই অনিয়মে বাধা পেতে হয় না, কারণ মাদ্রাসার অধ্যক্ষ বাবা আজিবুর রহমান আর পরিচালনা কমিটির সভাপতি ছেলে মাহমুদ হাসান মাসুদ। নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে চোরাচালান, নারী কারবারি এবং জামানতের সমস্ত টাকা পয়সা এগুলো আত্মসাৎ করে খাচ্ছে। দোকানপাট এগুলা মানুষের কাছে জামানত নিছে, জামানত নিয়ে দোকানগুলা ভাড়া দিছে। প্রতিষ্ঠান ঘিরে বাবা ও ছেলের অনিয়মের অন্ত নেই। এনটিআরসি থেকে কোনো শিক্ষক নাই, এখানে হচ্ছে যে তারা নিজেরাই একটা পদ সৃষ্টি করে এবং তারা নিয়োগ দেয়। একটা প্রতিষ্ঠান, সেখানে তার সন্তান হলো সভাপতি আর ও হলো সুপারিনটেন্ডেন্ট। কত সুন্দর হাস্যকর ব্যাপার। তবে ভিন্ন মত আছে প্রতিষ্ঠানটির কয়েকজন শিক্ষকের, আর এসব অভিযোগের জবাব দেন মাদ্রাসা অধ্যক্ষ। যেগুলো অভিযোগ এগুলো সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন। বোর্ডে নির্বাচন করে পাঠিয়ে দিয়েছে 6 মাসের জন্য। সে নিমিত্তে সে সভাপতি হয়েছে এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন কাজে সে সম্পৃক্ত আছে। সম্প্রতি এ অভিযোগের তদন্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। জেলা প্রশাসকের কার্যালয় থেকে আমরা তদন্তের জন্য চিঠি পেয়েছি। যারা জড়িত বা যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র নেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান চান তারা। ডিবিসি নিউজ ডেস্ক। ঢাকার সাথে সড়ক পথে যোগাযোগে নানা ভোগান্তি পোহাতে হচ্ছে গোপালগঞ্জবাসীকে। ঢাকা খুলনা মহাসড়কে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, এতে হতাহতের শিকার হচ্ছেন অনেকে। তাই গোপালগঞ্জ ঢাকা সরাসরি রেল যোগাযোগের দাবি দীর্ঘদিনের। রেলপথে যাতায়াতে নিরাপদ ও সাশ্রয়ী হওয়ায় এই রুটে অন্তত এক জোড়া ট্রেন চায় জেলাবাসী। ট্রেনের এই পথকে ধরা হয়েছিল নতুন সম্ভাবনার দোয়ার, যেখানে রাজধানী ঢাকার সাথে গোপালগঞ্জবাসীর বিড়ম্বনার যাত্রায় যোগ হওয়ার কথা ছিল স্বস্তির মাত্রা। তবে প্রত্যাশার প্রাপ্তির খাতা শূন্য। এখনও গোপালগঞ্জ ঢাকা সরাসরি রেল সেবা থেকে বঞ্চিত দক্ষিণের এ জনপদের মানুষ। এখান থেকে প্রতিদিন রাজশাহীতে যাওয়া আসা করে একটি ট্রেন। এছাড়াও গোপালগঞ্জের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা হয়ে খুলনা থেকে আরও 4টি ট্রেন থাকলেও নেই সরাসরি কোনো ট্রেন। গোপালগঞ্জবাসী আছি, আমাদের কিন্তু অনেক কষ্ট করে দেখেন, অনেক পথে এসে তারপর যেতে হয়। আমরা যত সময় পৌঁছতে পারি না, এই করতে পারি না। তো আমি চাচ্ছি এটা হোক। চাকরির পরীক্ষার জন্য আমাদেরকে ঢাকায় যেতে হয়। গোপালগঞ্জ থেকে ঢাকায় যদি ট্রেন সার্ভিসটা চালু হয় তাহলে আমাদের
খুবই সুবিধা হয়। একটা ট্রেনটা দিয়ে একটা ট্রেনের উপরে হবে চলবে, সমস্যা না, তাহলে এখান থেকে যে অফিসও করা যায়। এদিকে ঢাকা খুলনা মহাসড়কে প্রায় ঘটছে দুর্ঘটনা, সড়কে ঝরছে তাজা প্রাণ। তাই দ্রুত ঢাকার সাথে সরাসরি রেল চালুর দাবি স্থানীয়দের। বাসে চলাচল করতে গেলে অনেক সমস্যা, এখানে থামে সেখানে থামে, কিন্তু ট্রেনে তো এরকমটা খুব কম হয়। জ্যামের কোনো দুর্ভোগ নেই, তারপর হচ্ছে যে অ্যাক্সিডেন্টের কোনো সমস্যা হয় না। রেলের এই পথটি লাভজনক হবে বলছে কর্তৃপক্ষ। আমাদের দীর্ঘদিনের গোপালগঞ্জবাসীর দাবি ছিল যে গোপালগঞ্জে থেকে কয়েক জোড়া ট্রেন যাওয়া আসা করুক, এবং আমাদের এলাকায় ঢাকা রুটে মানে বাসে যাওয়া আসার যে ঝামেলা, এটা যদি ট্রেন যোগে চালু হয় তাহলে জনগণ খুবই উপকৃত হবে। সরাসরি গোপালগঞ্জ ঢাকা রুটে ট্রেন চালু করতে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। এরকম একটি স্পট থেকে যদি ঢাকাগামী একটি ট্রেন বা দুটি ট্রেন, আমরা সকালে 2টি বিকালে সন্ধ্যায় 2টি ট্রেন চালু হয়, তাহলে শুধু গোপালগঞ্জবাসী নয়, ঢাকা থেকে আগত বিভিন্ন প্রান্তের জনগোষ্ঠী অত্যন্ত গুরুত্ব এবং তাৎপর্য বহন করে। অন্তত এক জোড়া ট্রেন চলাচলের অনুমোদন দেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা গোপালগঞ্জবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। দেশের মধ্যাঞ্চলে শীতকালীন সবজি আবাদের প্রসিদ্ধ ভূমি হিসেবে খ্যাত মুন্সিগঞ্জ। এখানকার রামপাল ও বজ্রযোগিনীতে চলতি মৌসুমেও বিস্তীর্ণ জমিতে শাকসবজির আবাদ করেছে কৃষক। রাসায়নিক সারের আধিক্য কমিয়ে জৈব সার ব্যবহার করে বিষমুক্ত সবজি উৎপাদন করা এখানকার সবজি সুখ্যাতি দেশজুড়ে, বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ও বজ্রযোগিনী ইউনিয়নের অন্তত 20টি গ্রামে শীতকালীন শাকসবজি চাষ করছে কৃষক। জমি উঁচু হওয়ায় আগেভাগেই শীতকালীন শাকসবজি আবাদ হচ্ছে। এখানকার পালং শাক, মূলা, শিম, বাঁধাকপি, ফুলকপি সহ সবজির কদর দেশ জুড়ে। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি এসব সবজি চলে যায় রাজধানী সহ বিভিন্ন এলাকায়। জৈব সার ব্যবহার করে উৎপাদিত শাকসবজি গুণে ও মানে অনন্য, খেতেও সুস্বাদু। আবহাওয়া অনুকূলে থাকায় এবছর উৎপাদন হয়েছে ভালো, আর মৌসুমের শুরু থেকেই ভালো দাম পাচ্ছে কৃষক। জমিটা মাটি তৈরি করে আমাদের গোবর পাস, জৈব সার এখানে দিয়া কীটনাশক আমরা খুব কম ব্যবহার করি, এই কারণে আমাদের সবজিটা খাওয়া খুব স্বাস্থ্যদ। আমাদের দেশে খেতে বেশিরভাগ হলো বাঁধাকপি, রামপাল, হলো ফুলকপি, পালং শাক, ধুলা শাক, আলু খেতি। প্রতি বছর আমাদের পুষ্করিণী আছে, মাটি উঠাই জমিনে আমরা সুন্দরভাবে খেতে করি, কোনো কেমিক্যাল মিশাই না, যেটা যে দরকার পোকে ওইটি দিই আমরা। দাম ভালো পাওয়ায় উচ্চ মূল্যের এসব শাকসবজি আবাদে আগ্রহ বেড়েছে এই অঞ্চলের কৃষকের, এমনটাই বলছেন কৃষি কর্মকর্তা। অর্গানিক বা জৈব পদ্ধতি ব্যবহারের কারণে শাকসবজির গুণগত মান ভালো, এবং যারা আমরা সচেতন কাস্টমার তারা এগুলোকে প্রেফার করছি, পছন্দ করছি, এবং এই জন্য চাহিদা দিন দিন বাড়ছে, এবং কৃষকরা এই আগাম শাকসবজি আবাদের মাধ্যমে অনেক বেশি বেনিফিট হচ্ছে, এবং এর এরিয়াটা আমাদের প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক সম্প্রসারিত হচ্ছে। চলতি মৌসুমে জেলায় 4900 হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। বাজারে শীতের সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কমতে শুরু করেছে, সেই সাথে পেঁয়াজ, রসুন, আদার দামও অনেকটা স্থিতিশীল। বাজার পরিস্থিতি নিয়ে জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালিদ হৃদয়। খালিদ, বাজারে সবজি সরবরাহ কেমন দেখছেন এবং দাম নিয়ে কি বলছেন ক্রেতারা, জানাবেন। জি সানজিদা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের যে বড় বাজার রয়েছে সেই বড় বাজারে। সাধারণত এই বাজার থেকেই সিরাজগঞ্জের যে এই অঞ্চলের মানুষ তারা কেনাকাটা করে থাকে। তো সেই ক্ষেত্রে পাশাপাশি জানিয়ে রাখি, শীত কিন্তু ব্যাপকভাবে জেঁকে বসেছে। তো সেই শীত জেঁকে বসার সাথে সাথেই কিন্তু বাজারে যে শীতকালীন সবজির যে সরবরাহ, সেই সরবরাহ কিন্তু বৃদ্ধি পেয়েছে, যার ফলে আগের তুলনায় কিন্তু অনেকটাই কমতে শুরু করেছে এই শীতকালীন সবজিগুলো। তো সেই ক্ষেত্রে বাজার ঘুরে আমরা যেটা দেখেছি যে অনেকটা গত সপ্তাহ থেকে কিন্তু আসলে এই মূলত কমতে শুরু করেছে এই শীতকালীন সবজিগুলো। তো গত সপ্তাহের মতোই আসলে অনেকটা আসলে এই স্থিতিশীল রয়েছে এই সবজির যে মূল্যগুলো। আমি যদি এই বাজার ঘুরে কিছুটা সমীকরণ জানাই আপনাকে, সেই ক্ষেত্রে গত সপ্তাহে সেই ফুলকপির দাম ছিল 20 টাকা, এই সপ্তাহে সেটি 15 টাকা করে বিক্রি হচ্ছে। তো মূলা ছিল 30 টাকা, এই সপ্তাহে সেটি 30 টাকায় বিক্রি হচ্ছে। সিম 50 টাকা ছিল, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 40 টাকা। গাজর 50 টাকা, এই সপ্তাহে এসে বিক্রি হচ্ছে 40 টাকা। এছাড়া শসা, ক্ষীরা, আলু, মরিচ সব কিছুর দামই কিন্তু আসলে গত সপ্তাহে যে দামে আসলে বিক্রি হচ্ছিল সেই দামে কিন্তু আসলে অনেকটা এই সপ্তাহেও বিক্রি হচ্ছে।
এই সপ্তাহে বিক্রি হচ্ছে। তো সেই ক্ষেত্রে আসলে আমরা যেটি বলতে পারি যে গত মাসের যে দামটি গেছে সেই ক্ষেত্রে ক্রেতারা কিন্তু অনেকটাই নাবিশ্বাসের মধ্যে ভুগছিল যে দামটা অনেক বেশি। তো সেই ক্ষেত্রে শীতের যে শীতকালীন সবজি সেটি সরবরাহ বৃদ্ধি পাওয়ায় কিন্তু দাম কিছু করে কমতে শুরু করেছে এবং ক্রেতারা বলছে যে শীতকাল অনুযায়ী আসলে আরও কমা উচিত এই শীতকালীন সবজির দাম। আর পাইকার এবং বিক্রেতা যারা রয়েছেন তারা যেটি বলছেন যে সরবরাহ বৃদ্ধির সাথে সাথে আরও কমা শুরু হবে, এই যে সবজি রয়েছে সেটির মূল্যগুলো আরও কমতে শুরু করবে। তো এই ছিল কাঁচা বাজার থেকে আমার কাছে সর্বশেষ। সানজিদা। খালিদ, ধন্যবাদ আপনাকে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা স্থল রাজধানীর 300 ফিট এলাকায় চলছে পরিচ্ছন্নতা কার্যক্রম। শুক্রবার ভোর থেকে শুরু হয় এই কাজ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 400-র বেশি পরিচ্ছন্নতা কর্মীর পাশাপাশি স্বেচ্ছাশ্রমের বর্জ্য অপসারণে কাজ করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতাকর্মীরা। পূর্বাচলের 300 ফিট বিমানবন্দর সড়ক এবং আশপাশের এলাকায় জমে থাকা বর্জ্য আবর্জনা সরাতে 20টি গাড়ি ব্যবহার করা হয়েছে। আজকের এই ময়লা পরিষ্কারের জন্য আমাদের প্রায় 16টি পিকআপ এবং 350-র মতো লিভার এবং আমাদের দলীয় নেতাকর্মীরা সকাল থেকে কাজ শুরু করে দিয়েছে এবং আমরা আশা করি যে আজকের ভিতরেই ইনশাআল্লাহ 300 ফিট এবং এয়ারপোর্ট রোডের সকল ময়লা স্তূপ পরিষ্কার করে আমরা আগের জায়গায় ফিরিয়ে আনতে পারবো ইনশাআল্লাহ।